সবাইকে স্বাগত। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। ২০২৬ সালের বাংলা নির্বাচনের একটা কাল্পনিক কিন্তু দারুণ চমকপ্রদ ফলাফল নিয়ে আমরা আজ আলোচনা করব। আর হ্যাঁ, এখানে কোনো আবেগ বা গুজবের জায়গা নেই। আমরা পুরোপুরি ডেটা এবং ফ্যাক্টসের ওপর নির্ভর করে পুরো বিষয়টা ডিকোড করব। তো চলুন সরাসরি মেন টপিকে ঢুকে পড়ি আর দেখি পরিসংখ্যান আসলে কি বলছে। নির্বাচনের এই কল্পিত ফলাফলের পরপরই কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট শোরগোল পড়ে গিয়েছিল। অনেকেই বলতে শুরু করলেন এই অভাবনীয় রেজাল্টের পেছনে একটাই কারণ, অসংখ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া। মানে স্রেফ একটা কারণেই নাকি এত বড় পরিবর্তন। কিন্তু আমাদের সোর্স যেটা বলছে, একটু গভীরে গিয়ে আসল নির্বাচনী গণিতটা দেখা দরকার। সত্যিই কি শুধু একটা প্রসেসই এই বিশাল পরিবর্তনের জন্য দায়ী, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে? তো আজকে আমরা যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি তার একটা কুইক ওভারভিউ দিয়ে দিই। ১. বাংলার ২০৬ আসনের অঙ্ক। ২. এসএআর বিতর্ক, দাবি বনাম ডেটা। ৩. ভোট ব্যাংকের বড় পরিবর্তন। ৪. মহিলা ভোটারদের নতুন অবস্থান। ৫. বিজেপির গ্রাউন্ড স্ট্র্যাটেজি এবং সবশেষে বিরোধীদের জন্য এখান থেকে কী শিক্ষণীয় বিষয় রয়েছে। এই পয়েন্টগুলো ধরেই আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা পরিষ্কার করব। ওকে, আমাদের প্রথম সেকশন, বাংলা ২০৬ আসনের অঙ্ক বা এক চমকপ্রদ ফলাফল। চলুন প্রথমেই পুরো প্রেক্ষাপটটা একটু সাজিয়ে নিই। আমরা এমন একটা নির্বাচনী প্রজেকশনের দিকে তাকাচ্ছি যা আক্ষরিক অর্থেই সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ২০৬, হ্যাঁ ঠিকই শুনছেন। ২৯৪টা আসনের মধ্যে বিজেপির সম্ভাব্য জয়ের একটা বিশাল ফিগার হচ্ছে এই ২০৬। আর এই প্রজেকশন অনুযায়ী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। চিন্তা করতে পারেন, এর মানে হলো তাদের ২০ জন রানিং ক্যাবিনেট মন্ত্রীকেও হার মানতে হচ্ছে। সংখ্যাটা সত্যি অবিশ্বাস্য, তাই না? এখন এইখানেই তৈরি হয়েছে একটা বিশাল কন্ট্রাস্ট। একদিকে এই বিপুল ব্যবধানে জয়, আর অন্যদিকে বিরোধী নেতাদের দাবি কেন্দ্রীয় বাহিনী আর ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাকি অন্তত ১০০টা আসন পুরোপুরি হাইজ্যাক করা হয়েছে, মানে গাণিতিকভাবে চুরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই দুটো মেরুর মধ্যে সত্যটা আসলে কোথায় লুকিয়ে আছে, সেটাই এখন আমরা ডেটা দিয়ে মিলিয়ে দেখব। আমাদের দ্বিতীয় সেকশন, এসআইআর বিতর্ক, দাবি বনাম ডেটা, বা বলা যায় ভোট চুরির তত্ত্বের একটা রিয়ালিটি চেক। ভোটার তালিকা কারচুপির এই যে এত বড় একটা বিস্ফোরক দাবি, এটাকে একেবারে অবজেক্টিভলি যাচাই করাটা কিন্তু ভীষণ জরুরি। প্রথমেই বলি, এই এসআইআর বা স্পেশাল ইলেকটোরাল রোল রিভিশন জিনিসটা কি? এটা এমন একটা আকস্মিক প্রক্রিয়া যার ফলে অভিযোগ করা হচ্ছে যে প্রায় ২৭ লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রাখা হয়েছিল। সোজা কথায় তারা ভোট দিতে পারেনি। আর এই প্রসেসটা নিয়ে প্রচুর বিতর্কও আছে। ডেটাতে এমন কিছু অসঙ্গতি দেখা গেছে। ধরুন, ফারাক্কার একজন কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ, তার মতো একজন অ্যাক্টিভ প্রার্থীর নামও নাকি বাতিল হয়ে গেছে। কিন্তু পয়েন্ট হলো, গাণিতিকভাবে কি শুধু এই একটা প্রসেস দিয়ে ২০৬টা আসনের জয় ব্যাখ্যা করা সম্ভব? এই পরিসংখ্যানটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেসব আসনে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম কাটা গেছে তার শীর্ষ ২০টির দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাচ্ছি? অবাক করা বিষয় হলো, এর মধ্যে তৃণমূল একাই জিতেছে ১৩টি আসনে, বিজেপি জিতেছে ৬টিতে আর কংগ্রেস মাত্র ১টিতে। এই ডেটা কিন্তু সরাসরি ওই ন্যারেটিভকে চ্যালেঞ্জ করছে, যেখানে দাবি করা হচ্ছিল যে শুধু এসআইআর প্রসেসটাই পুরো নির্বাচনের রেজাল্ট ঠিক করে দিয়েছে। আসুন কয়েকটা নির্দিষ্ট আসনের ব্যবধান আর বাতিল ভোটারের তুলনাটা একটু ভেঙে দেখি। হ্যাঁ, এটা ঠিক যে জঙ্গিপুরের মতো কিছু জায়গায় বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে বাতিল ভোটারের সংখ্যা বেশি ছিল, কিন্তু আবার শমশেরগঞ্জের মতো এলাকার দিকে তাকান, সেখানে ৭৪,০০০ ভোটার বাতিল হওয়ার পরেও কিন্তু তৃণমূল ৭,৫০০ ভোটের ব্যবধানে জিতে গেছে। চন্দননগরও একই অবস্থা, বাতিল ৭,৬০০ আর ব্যবধান ৩,০০০। তার মানে জয়ের এই সমীকরণটা কিন্তু মোটেও এক পেশে বা সিঙ্গল ফ্যাক্টর নির্ভরশীল নয়। তো এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেকশনে, ভোট ব্যাংকে বড় পরিবর্তন, যাকে একটা ডেমোগ্রাফিক ভূমিকম্প বললেও ভুল হবে না। যদি এসআইআর দিয়ে পুরো রেজাল্ট ব্যাখ্যা করা না যায়, তাহলে ব্যাকগ্রাউন্ডে আসলে কি ঘটেছিল? এই পরিবর্তনের মাত্রাটা যে কতটা ভয়াবহ তা একটা ডেটা দেখলেই বুঝবেন। ক্ষমতাসীন দলের ১২৪টা ঐতিহাসিক ঘাঁটি, মানে যেগুলো তাদের সবচেয়ে স্ট্রং হোল্ড হিসেবে পরিচিত, তার মধ্যে ৭৮টা আসনই তারা ২০২৬-এর এই প্রক্ষেপণে হারিয়েছে। অন্যদিকে বিরোধী শিবির প্রায় ৫৫ লাখ নতুন ভোট নিজেদের ঝুলিতে ভরেছে। বুঝতেই পারছেন তাদের ভিত কতটা অবিশ্বাস্যভাবে চড়া হয়েছে।
এবার ৩২টি সংখ্যালঘু অধ্যুষিত আসনের দিকে একটু নজর দেয়া যাক, যেখানে সংখ্যালঘু ভোটার ৫০% বেশি। ডেটা বলছে এখানে মুসলিম ভোট ব্যাংকে একটা বিরাট ফাটল ধরেছে। তৃণমূলের ভোটের হার ১৬% কমে গেছে, আর এই ভোটগুলো সরাসরি চলে গেছে বামপন্থী, আইএসএফ এবং কংগ্রেসের দিকে। কেন এমন হলো? মূলত শিল্পায়নের অভাব আর পুলিশ বাহিনীতে মাত্র ৪.৫% মতো রিপ্রেজেন্টেশন থাকার কারণে যে ক্ষোভ জমেছিল, সেটাই এই বিভাজনের একটা বড় কারণ হিসেবে উঠে এসেছে। তফসিলি জাতি বা এসসি ভোটের ইম্প্যাক্টটাও কিন্তু দেখার মতো। গ্রামীণ আর আধা গ্রামীণ এলাকায় এই ভোট একদম নাটকীয়ভাবে বিজেপির দিকে ঘুরে গেছে। যেখানে এসসি জনসংখ্যা ৩০% বেশি, সেখানে বিজেপির জয়ের হার শুনবেন ৮৩%, আর যেখানে ১০% কম, সেখানেও ৫৬%। এই ডেটাটা জানা কেন দরকার? কারণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে একটা দীর্ঘদিনের সলিড ভোট ব্যাংক রাতারাতি ঘুরে গিয়ে ক্ষমতাসীন দলের সব হিসেব উল্টে দিতে পারে। আমাদের চতুর্থ সেকশন, মহিলা ভোটারদের নতুন অবস্থান, মানে মূল ভিত্তির পতন। ডেটা সোর্স বলছে এটা ছিল ক্ষমতাসীন সরকারের জন্য সবচেয়ে বড় আর মারাত্মক আঘাত। ঐতিহাসিকভাবে অনুগত মহিলা ভোট ব্যাংকে একটা বিশাল বড় পরিবর্তন। এই যে মহিলা ভোটে ৫% একটা ম্যাসিভ সুইং হলো, এর পেছনে কারণগুলো কি? সন্দেশখালির ঘটনা আর আরজিকর হাসপাতালের মর্মান্তিক ট্র্যাজেডি নারী ভোটারদের মনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। এর সাথে যুক্ত হয়েছে জবাবদিহিতার একটা স্ট্রং ডিমান্ড। আর বিরোধী পক্ষ থেকে যখন একজন ভুক্তভোগীর মা রত্না দেবনাথকে টিকিট দেওয়া হলো, তখন ক্ষমতাসীন দলের সাথে নারী ভোটারদের যে একটা ইমোশনাল কানেকশন ছিল, তাতে বড়সড় ফাটল ধরল। এই ৫% সুইং আক্ষরিক অর্থেই ব্যালট বক্স একটা ভূমিকম্পের মতো কাজ করেছে। শুধু যে সুরক্ষাজনিত উদ্বেগ ছিল তা কিন্তু নয়, এখানে একটা ডিরেক্ট ফিনান্সিয়াল ব্যাটল বা আর্থিক লড়াইও হয়েছে। ক্ষমতাসীন দলের খুব জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১৫০০ বা ১৭০০ টাকা সরাসরি দেওয়া হচ্ছিল। এর কাউন্টারে বিরোধী শিবির তাদের অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসে। বলা বাহুল্য, এই ডাবল অ্যামাউন্টের প্রতিশ্রুতি সমীকরণটাকে বেশ শক্ত করে তুলেছিল। এবার আসি পঞ্চম সেকশনে, বিজেপির গ্রাউন্ড স্ট্র্যাটেজি, যাকে আমরা বলছি মাইক্রো বুথ মেশিন। এতক্ষণ আমরা যে বিশাল ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বললাম, তার পেছনে কিন্তু একটা মারাত্মক অর্গানাইজড আর ডেটা ড্রিভেন গ্রাউন্ড অপারেশন লুকিয়ে আছে। ৩ লক্ষ। এই অবিশ্বাস্য সংখ্যাটা হল বিজেপির সক্রিয় মাঠ পর্যায়ের কর্মীদের সম্প্রসারণের প্রমাণ। মাত্র ৫ বছরের মধ্যে তারা তাদের গ্রাউন্ড ফোর্স ৩ গুণ বাড়িয়ে ফেলেছে। বুঝতেই পারছেন, এটা কিন্তু এমনি এমনি হয়ে যাওয়ার মতো কোনো সাধারণ ব্যাপার নয়। সোর্স থেকে একটা দারুণ মাইক্রো ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির কথা জানা যাচ্ছে। তারা ১০০টা আসনের ৪৫,০০০ টাফ ফাইট বুথকে টার্গেট করেছিল। এরপর প্রয়োজন অনুযায়ী বুথগুলোকে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার আর ব্রঞ্জ ক্যাটাগরিতে ভাগ করে। প্ল্যাটিনামে ৫০ জন কর্মী, গোল্ডে ২৫ জন, সিলভারে ১০ জন আর ব্রঞ্জে অন্তত ১ জন। কোথায় ঠিক কতটা জোর দিতে হবে তার একটা নিখুঁত ক্যালকুলেশন ছিল এটা। শুধু বুথ ম্যানেজমেন্ট নয়, এর সাথে ছিল একটা দারুণ কালচারাল রিক্যালিব্রেশন। জাতীয় স্তরের নেতারা রীতিমতো লোকাল ট্র্যাডিশনের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছেন। ওই যে মাছ খাওয়া থেকে শুরু করে ঝালমুড়ি মাখানো, সবকিছুর মাধ্যমে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে তারা রাজ্যের জন্য বহিরাগত নন। এই প্রচলিত ন্যারেটিভটা ভেঙে ফেলাটা তাদের জন্য একটা বড় গেম চেঞ্জার ছিল। আমাদের শেষ সেকশন, বিরোধীদের জন্য কি শিক্ষা বা বলা যায় অভিযোগের ঊর্ধ্বে উঠে দেখার পালা। একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখব একটা এফেক্টিভ পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আমাদের সোর্স কী ধরনের অবজেক্টিভ কনক্লুশন টানছে। অ্যানালিসিসটা একটা দিকে খুব স্ট্রংলি পয়েন্ট করছে। চাকরি, অর্থনীতি, এই ধরনের ইমিডিয়েট রিয়েল প্রবলেমগুলো অ্যাড্রেস না করে পুরো ক্যাম্পেইনটা যদি শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা একটা বড় স্ট্র্যাটেজিক ভুল। এর সাথে দুর্নীতির ক্লান্তিটাকে ইগনোর করা আর সংখ্যালঘুরা সবসময় ভোট দেবেই এমনটা ধরে নেওয়াটাও কিন্তু শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সোর্স থেকে পাওয়া একটা অসাধারণ উপমা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। লাইনটা এরকম: একটি সাজানো বিতর্কে জিততে হলে বিচারকদের নিয়ে কান্নাকাটি করবেন না, বরং এমন চমৎকার বক্তব্য দিন যাতে বিচারকেরাই লজ্জিত হয়। তার মানে দাঁড়ায়, ঐতিহাসিকভাবে একটা ত্রুটিপূর্ণ সিস্টেমকে হারাতে গেলে শুধু অভিযোগ করলে চলে না, গ্রাউন্ড লেভেলে এমন একটা দুর্দান্ত অর্গানাইজেশনাল মেশিন তৈরি করতে হয় যাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, মডার্ন পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে কি সত্যি এরকম কোনো বড় পরিবর্তনের ঢেউ আসতে চলেছে? আপনারা কি ভাবছেন? আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।